নমস্কার বন্ধুরা, আমি অনিক মল্লিক সহজ সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার 3-এর পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া নিয়ে তার চিহ্ন, সংকেত ও যোজনা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ডিং টং করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করো এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাও। বন্ধুরা, আমরা কিন্তু চিহ্ন, সংকেত ও যোজনা নিয়ে আলোচনা করছিলাম। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো হলো এখান থেকে যে কতগুলো মৌলের নাম জানলাম, মৌলের নামের চিহ্ন কিভাবে হয়, তারপরে জানলাম এখানে ল্যাটিন নাম দিয়ে চিহ্ন জানলাম, তারপরে জানলাম বিখ্যাত বিজ্ঞানীর নাম দিয়ে জানলাম, দেশের নাম দিয়ে জানলাম, তারপরে এখানে গ্রহের নাম দিয়েও জানলাম, তারপর এখানে যেটা জানলাম সেটা হলো যে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ দিয়ে করে জানলাম। তারপর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো কাকে বলে, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেনের কতগুলো প্রোটন, ইলেকট্রন আছে সেগুলো জানলাম। কেন্দ্রক কাকে বলে, নিউক্লিয়াস কাকে বলে, তারপর প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা কাকে বলে, এই পাশে জানলাম। মানে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু না পড়লে তাহলে কিন্তু আমাদের খুবই অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে কিন্তু যদি আমরা ভালো করে যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে দেখে নাও। এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটার উপরে আই বাটনে কিন্তু এর আগের ভিডিওটা দেওয়া থাকবে, কিন্তু তাহলে কিন্তু ওখানে তোমরা দেখে ভালো করে বুঝে তারপরে তোমরা এই ভিডিওটা দেখতে পারবে। তারপর এখানে ভর সংখ্যা কাকে বলে করেছি, আবার এখানেও আরও কতগুলো কার্বন, সোডিয়াম এগুলোর আমরা জেনেছি। তারপর এখানে আরও অনেক অনেক প্রশ্ন রয়েছে, এখানে কিভাবে কাকে ইলেকট্রন, কাকে চিহ্নগুলো ওগুলো জেনেছি। তো এখানে অ্যানায়ন কাকে বলে জেনেছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হলো এইখান থেকে, পেজ নাম্বার 87, এখান থেকে আমরা শুরু করব। রাসায়নিক বিক্রিয়ায় ধাতু ও অধাতুর জুড়ে যৌগ তৈরি হওয়ার সময় সাধারণত ধাতু পরমাণুগুলো ইলেকট্রন ছাড়ে আর অধাতু পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা কি বুঝলাম, রাসায়নিক বিক্রিয়ায় ধাতু ও অধাতু জুড়ে যৌগ তৈরি হওয়ার সময় সাধারণ ধাতুর পরমাণুগুলো ইলেকট্রন ছাড়ে আর অধাতু পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে। বোঝা যাচ্ছে এর ফলে আয়ন তৈরি হয়। তাহলে আয়ন কীভাবে তৈরি হবে এটা কিন্তু আমরা যেখানে জানতে পারলাম, এটা কিন্তু আমরা ব্যাকেট করে নেবে। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে, অর্থাৎ পেজ নাম্বার 88। এবার যে আয়নের যখন দেখলাম তাহলে এর উদাহরণটা দেখে নিই। যেমন ধরো একটা সোডিয়াম পরমাণুর একটা ইলেকট্রন ছেড়ে দিলে যে ক্যাটায়ন তৈরি হবে তাকে Na+ দিয়ে প্রকাশ করা হয়। তেমনি একটা ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিলে Ca2+ ক্যাটায়ন তৈরি করবে। আবার একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন নিয়ে নিলে যে অ্যানায়ন উৎপন্ন হবে তাকে Cl- দিয়ে প্রকাশ করা যায়। একে ক্লোরাইড আয়ন বলে। তাহলে ক্লোরাইড আয়ন বলে আমরা তাকেও জানলাম এবং আয়ন কাকে বলে তাকেও জানলাম। মানে দুটো প্রশ্ন এখানে কিন্তু রয়েছে। এখানে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু তুমি কিন্তু প্রশ্ন খুঁজে পাবে। তাহলে কিন্তু যদি না ভালো করে যদি না পড়ো বা না ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কিছুই এটা হবে না। এটার থেকে এক্সামে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসবে, তাই কিন্তু এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। আর যদি না বুঝতে পারো আমার ভিডিওটা বারবার করে দেখলে কিন্তু বুঝে যাবে। নিজেটা আগে দেখে নাও, তারপর দেখে নিজেরা বাড়িতে পড়ো, পড়ে তারপর সেখান থেকে যে প্রশ্নগুলো আমি বলে দিলাম এই প্রশ্নগুলো খাতায় লেখো। ক্লোরাইড আয়ন কাকে বলে এটা প্রশ্ন লেখো, প্রশ্নটা লিখে তার উত্তরটা এখান থেকে লেখো, যেখান থেকে শুরু হচ্ছে উত্তরটা ওখান থেকে লিখে ফেলো। আমিও তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা কোথা থেকে শুরু হচ্ছে। তো এখান থেকে তোমরা প্রশ্নটা লেখো, প্রশ্নটা লিখে উত্তরটা লেখো, তাহলে কিন্তু তোমাদের এটা ভালো করে তৈরি হয়ে যাবে, আমি এটা আশা করি। ঠিক আছে, আর বন্ধুরা অবশ্যই করে বলছি কিন্তু আগের ভিডিওটা কিন্তু আমাদের আই বাটনে থাকবে, সেটা কিন্তু দেখে তারপর কিন্তু এটা দেখো। এছাড়াও ক্লাস 7-এর ভূগোল নিয়ে আমরা আলোচনা করি, পাশাপাশি বিজ্ঞান তো রয়েছেই। এই দুটো নিয়ে করছি, পরবর্তীকালে আমরা আরও
অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করার কথা ভাববো। ঠিক আছে, তো বন্ধুরা এরপর এটা যে দেখে নিই এনএ পরমাণু। এনএ পরমাণু একটা ইলেকট্রন ছাড়লে, এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এনএ প্লাস আয়ন, মানে এইখানে একটা প্লাস হয়ে গেল কি করে, কারণ এখানে একটা নিউট্রন তো বন্ধুরা এখানে দেখো প্রথম কক্ষে যেটা রয়েছে সেটা হলো 11টা প্রোটন আর 12টা নিউট্রন। আর ইলেকট্রন কটা আছে আমরা একটু দেখে নিই। প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 1টা, মানে 8 যোগে 8 আর 2 10, 1 11, মানে প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান আছে। ঠিক আছে, কিন্তু তারপরের কক্ষে যেটা রয়েছে সেটা কিন্তু একটু একটা ইলেকট্রন কম আছে, কারণ এখানে 11টা প্রোটন মানে 11টা ইলেকট্রন হওয়ার কথা, কিন্তু এখানে আছে 10টা। তোমরা বুঝতেই পারছো, তোমাদের এই ভিডিওটা স্পষ্ট করে তোমরা বইয়ে গুনে নিতে পারো, যেখানে প্রথম কক্ষে 1 আর 2, তারপরে কক্ষে আছে 8টা, 3 3 6 আর 2 8, 8 আর 2 যোগ করে 10, মানে 10 আছে এখানে। তাহলে বুঝতেই পারছো, তাহলে এখানে কি হচ্ছে এনএ প্লাস আয়ন। কেন এনএ প্লাস আয়ন হলো, কারণ এখানে একটা প্রোটন বেশি আছে, একটা প্রোটন বেশি থাকার ফলে এখানে কিন্তু এন এর মাথায় একটা প্লাস হয়ে গেল। বুঝতে পেরেছো, মানে তোমরা বুঝতেই পারছো যে এখানে মানে প্রধানত কি হয়, এখানে মেনলি যেটা হয় সেটা কিন্তু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হবে, কিন্তু এখানে প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান নেই, প্রোটন ইলেকট্রনের থেকে বেড়ে গেছে, তাই জন্য কিন্তু প্রোটন এনএ প্লাস হয়েছে। একইভাবে এবার ইলেকট্রনের একটা যদি এরকম একটা উদাহরণ দেখতে চাই তাহলে কি দেখবো, সিএল পরমাণু মানে ক্লোরাইড আর এনএ কিন্তু সোডিয়াম। ঠিক আছে, এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, সরি, যেটা হলো এনএ পরমাণু মানে সোডিয়াম আর সিএল মানে কিন্তু ক্লোরিন। এখানেও কিন্তু 17টা প্রোটন আর 18টা নিউট্রন এবং 17টা তোমার ইলেকট্রন রয়েছে। তোমরা গুণ নিতে পারো, প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8 আর 2 10, তারপরে কক্ষে রয়েছে 7টা, মানে 10 আর 7 17টা। ঠিক আছে, এবার 17টা এখানে কিন্তু তাই নেই, এখানে কিন্তু একটা ইলেকট্রন বেশি রয়েছে, ফলে এখানে একটা মাইনাস, আর এই জন্য সিএল মাইনাস। আগের বারে যেমনটা কি ছিল, এখানে একটা ইলেকট্রন কম ছিল বলে কিন্তু এখানে প্লাস হয়েছে আর এনএ প্লাস আয়ন হয়ে গেছিলো, কিন্তু এখানে কিন্তু একটা মাইনাস বেশি। তোমরা গুণে নিতে পারো, 17টা প্রোটন মানে 17টা ইলেকট্রন থাকতে হবে, কিন্তু এখানে 18টা ইলেকট্রন হয়ে গেছে। নিউটন, ঠিক আছে, নিউটন একটা বাদ দাও, নিউটন এর মধ্যে পড়ছে না, এখানে প্রোটন আর ইলেকট্রন নিয়ে চলছে। সেটা হলো 2টো, তারপরে কক্ষে 8টা মানে 10টা, তারপরে কক্ষে যেটা রয়েছে 3 3 6 2 8, মানে তোমাকে যেটা বলেছিল একটা কক্ষে একটা বেশি, কিন্তু মানে কিন্তু এখানে 18টা ইলেকট্রন রয়েছে, তাই কিন্তু এখানে একটা মাইনাস এবং সিএল মাইনাস আয়ন হয়ে গেছে এটা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবেন জানাও, সেখানে তোমাদের আমি অ্যান্সার দিয়ে দেবো। তারপরে যেটা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু তোমরা এখান থেকে ব্যাকেট করে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন শুরু হচ্ছে, মানে প্রশ্ন এখান থেকে আসতে পারে, ছোটো ছোটো প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ ব্যাকেটের মধ্যে, কিন্তু আমি প্রশ্নটাই বোঝাতে চাইছি। ধাতব সোডিয়াম আর ক্লোরিন গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডের নুন সাদা কেলাস তৈরি করে। তাহলে আমরা বুঝতে পারলাম সাদা কেলাস কীভাবে তৈরি হচ্ছে, ধাতব সোডিয়াম আর ক্লোরিন গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডের নুন সাদা কেলাস তৈরি করে। এরপরে আমরা এটা দেখে নিই, এখানে ব্যাকেট করার দরকার নেই, এখান থেকে প্রশ্ন আসবে না, খালি ছোটো ছোটো কিছুটা ইয়ে আছে আমি দেখে নিই। কঠিন সোডিয়াম ক্লোরাইডের চোখে দেখার মতো যে কোনো নুনের মধ্যে বহুকটি সোডিয়াম আয়ন এনএ প্লাস ও সমান সংখ্যক ক্লোরিন আয়ন সিএল মাইনাস, ক্লোরাইড আয়ন সিএল মাইনাস সেই সোডিয়াম আয়ন এনএ প্লাস ও ক্লোরাইড আয়ন সিএল মাইনাসগুলোর মধ্যে তড়িৎ আকর্ষণী বিপরীত আধানযুক্ত আয়নের ক্ষেত্রে ধরে রাখে। এইবার তোমরা ব্যাকেট করে নাও এই জায়গা থেকে, যেখান থেকে প্রশ্ন হতে পারে। যে প্রশ্ন হলো আয়নীয় যৌগ বা আয়নীয় যৌগ কাকে বলে, সেটা প্রশ্ন। আয়ন দিয়ে তৈরি হয় বলে একে সোডিয়াম ক্লোরাইডকে আয়নীয় যৌগ বলে,
মানে আয়নীয় যৌগ কেন বলা হয়, আয়ন দিয়ে তৈরি হয় বলে সোডিয়াম ক্লোরাইডকে আয়নীয় যৌগও বলে। পটাশিয়াম ক্লোরাইড, তারপরেও ব্যাকেট করে নাও, পটাশিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইডের ইত্যাদি হলো আয়নীয় যৌগের আরও উদাহরণ। তাহলে আয়নীয় যৌগের আরও কিছু উদাহরণ যদি দেয় তাহলে আমরা কি লিখব? পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি হলো আয়নীয় যৌগের উদাহরণ। তারপরে কি বলেছে, কোনো আয়নীয় যৌগই অণুর অস্তিত্ব নেই। তাহলে আয়নীয় যৌগে তাহলে অণুর কোথায় কোথায় অণুর অস্তিত্ব নেই? কোনো আয়নীয় যৌগই অণুর অস্তিত্ব নেই। তারপরে আমরা নিজের সারণীতে চলে আসি। নিজের সারণীতে বিভিন্ন ধাতু ও অধাতু থেকে কিভাবে তাদের আয়ন সৃষ্টি হয় তা দেখানো হলো। নিজেদের মধ্যে আলোচনা করে সারণীটি পূরণ করো। প্রয়োজনে শিক্ষক শিক্ষার সাহায্য নেই, বাদ দরকার নেই, শিক্ষক শিক্ষার সাহায্য ছাড়াই এখানে হয়ে যাবে। কোনো মৌলের পরমাণু, এটা তোমরা টিক মেরে নাও, আমি যেটা টিক মেরে রেখে দিয়েছি, মৌলের চিহ্ন টিক মেরে নাও। তারপরে কটি ইলেকট্রন নিলে ওটাও ঠিক মেরে নাও। তারপরে তৈরি হওয়া ক্যাটায়ন বা অ্যানায়ন, ওটাও ঠিক মেরে নাও। প্রথমটা কি আছে? প্রথমটা আছে পটাশিয়াম। তারপরে তার চিহ্ন আমরা আগে দিয়ে বলে দিয়েছিলাম কোনটার কি চিহ্ন, কে হলো তার চিহ্ন। কটি ইলেকট্রন নিলে বা ছেড়ে দিলে, একটি ইলেকট্রন ছাড়লে, একটি ইলেকট্রন ছাড়লে তার কি হবে আমি তোমাদের বলে দিয়েছিলাম। ইলেকট্রন ছাড়লো মানে কি, প্রোটন সংখ্যা বেড়ে গেল, মানে কি হবে, এটা কে প্লাস হয়ে যাবে। মানে যেটার সংখ্যা বেশি সেই সংখ্যাটাই বসবে। কটা বেশি? একটা বেশি বলে প্লাস বসেছে। প্লাস ওয়ান বসে না, কারণ প্লাস দিলেই হয়, ওয়ান লাগে না, কারণ জিরোতে তো আর আমরা কিছু দিচ্ছি না, ওই জন্য ওয়ানের ক্ষেত্রে শুধু প্লাস বা মাইনাস দিলেই চলবে। কিন্তু যখন 2 হবে তখন কী লিখবো সেটা বলবে এখন। আর ব্যাকেটে এটা পটাশিয়াম লিখে নাও, ঠিক আছে। তারপরে হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের চিহ্ন Mg। দুটো ইলেকট্রন ছাড়লে, এবার আসলো আসল কথা, দুটো ইলেকট্রন সামনে কি লিখতে হবে তোমাদের? Mg2+ লিখতে হবে। দুটো ইলেকট্রন ছাড়লে Mg2+ হবে কিন্তু, ঠিক আছে। তারপরে জিঙ্ক Zn, আগে দিন বলে দিয়েছিলাম জিঙ্ক Zn, এটাও দুটো ইলেকট্রন ছাড়লে, এটা তোমরা বুঝতেই পারছো, Zn2+ লেখা নেই, আমি লিখে দিয়েছি, তুমি বুঝতে পারছো কিনা জানি না তোমরা, তো এটা তোমরা কিন্তু বুঝতে পারলে লিখে নাও। তোমাদের বলেও দিয়েছে, বলেও তোমরা শুনে লিখে নিতে পারো তোমাদের বইতে, ঠিক আছে। Zn2+, এগুলো কিন্তু দরকার, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে, যে এরকম ধরো দিল ম্যাগনেসিয়াম মৌলের চিহ্ন Mg, দুটো ইলেকট্রন ছাড়লে কি হবে, তখন তোমাদের এটা লিখতে হবে। তাই এটা যদি না লিখে থাকো তোমরা কিন্তু এটা লিখে নেবে, Zn2+, ঠিক আছে। তারপরে লেড, পিবি মানে প্লাম্বাম, তোমাদের আগের দিনই বলে দিয়েছিলাম, প্লাম্বাম লেড বা সীসা আর কি, দুটো ইলেকট্রন ছাড়লে, সে একই, দুটো ইলেকট্রন ছাড়লে আর কি, Pb2+। এরপরে আরেকটু বাড়লো, অ্যালুমিনিয়াম Al, অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন ছাড়লে মানে কি হবে, Al3+, লেখা নেই, আমি লিখে দিয়েছি Al3+। তারপরে আছে ফ্লুরিন F, একটি ইলেকট্রন নিলে, এইবার আসছে নিলে মানে মাইনাসের দিকে এগোচ্ছে, কিন্তু এবার মাইনাসের দিকে এগোচ্ছে, মানে ফ্লুরিন একটা ইলেকট্রন নিলে এবার মাইনাস, কারণ তোমাদের বলে দিয়েছিলাম কেন এটা মাইনাস হচ্ছে, কারণ ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে বেড়ে গেছে। মানে ইলেকট্রন যদি 10 হয়, প্রোটন হয়ে গেছে 11। আগেরটা কি হয়েছিল, যখন ইলেকট্রন ছাড়লে তখন কি হয়েছিল, ছাড়া মানে চলে যাচ্ছে, কমে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, নেওয়া মানে যোগ, প্লাস যোগ হয়ে যাচ্ছে। কিন্তু প্লাস যোগ হচ্ছে ঠিকই, কিন্তু তোমাদের একটা বলে দিয়েছিলাম আগের দিন, যেটা মানে আগের ভিডিওতে বলেছেন, যেটা না দেখবে তোমাদের কিন্তু বারবার বলছি, আই বাটনে গেলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। সেটা কিন্তু হয়েছে, কি হয়েছে, যেটা তোমাদের বলেছিলাম, প্রোটন মানে হলো ধনাত্মক আয়নের চিহ্ন হলো প্লাস, আর ঋণাত্মক আয়নের চিহ্ন হলো মাইনাস। তাই তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ইলেকট্রন তো নিচ্ছে, নেওয়া মানে তো যোগ হয়ে যাওয়া, তাহলে আমরা কেন এখানে মাইনাস দেব? কারণ ঋণাত্মক আয়নের চিহ্ন কিন্তু মাইনাস, ঠিক আছে। আর ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আয়ন, তাই কিন্তু এখানে মাইনাস হচ্ছে, যেহেতু ইলেকট্রন
বেশি, প্রোটনের চেয়ে ইলেকট্রন বেড়ে যাচ্ছে, ফলে মাইনাস হচ্ছে। আর এখানে কি হচ্ছে, একটি ইলেকট্রন ছাড়লো মানে কি, প্রোটন সংখ্যা বেড়ে গেল, ইলেকট্রন কমে গেল মানে প্রোটন সংখ্যা বেড়ে গেল। আর প্রোটনের চিহ্ন, প্রোটন যেহেতু ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়নের চিহ্ন হলো প্লাস, আর প্লাস কিন্তু ওই জন্য এখানে কে প্লাস হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা এফ মাইনাস হবে, আর এফ মাইনাস হয়ে কিন্তু ফ্লুরিন থেকে ফ্লুওরাইড হয়ে যাবে। ঠিক আছে, নাম বদলালো, এই নাম বদলানো। এরপরে কিন্তু যখন ক্লাস 8-9 যখন পড়া হবে তখনও কিন্তু এরকম নাম বদলাবে, এই প্রথম থেকে শুরু হলো নাম বদলানো আর কি। অনেকেই এরকমভাবে দেখবে তোর নাম বদলাচ্ছে। তারপরে অক্সিজেনে কিন্তু দুটো ইলেকট্রন নিলে, অক্সিজেন ইলেকট্রন ঢুকলো, তখন কি হবে, তখন কিন্তু ওই ম্যাগনেসিয়ামের মতো হবে না। ম্যাগনেসিয়ামটা কেমন হয়েছে দেখো, ম্যাগনেসিয়ামের Mg2+, মানে একসাথে, কিন্তু অক্সিজেনের কি আছে O2-। ঠিক আছে, মাইনাসও দেওয়া আছে, 2টা বসিয়ে না তাহলেই হবে। তারপরে সালফাইড মানে সালফার, সরি সালফাইড না, সালফারের দুটো ইলেকট্রন নিলে কি হবে, S2-। আগেরটার মতোই নাম বদলাচ্ছে সালফাইড, আর আগেরটাও কিন্তু অক্সিজেন থেকে অক্সাইড হয়েছে, মানে যেগুলো এখানে যে ইলেকট্রন নিলে সব কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, লাস্টে দেখো ইড যোগ হচ্ছে লাস্টে, ফ্লুরিন থেকে ফ্লুরাইড, অক্সিজেন থেকে অক্সাইড, সালফার থেকে সালফাইড, ব্রোমিন থেকে ব্রোমাইড। আমি এটা যে পড়িনি এখন করবো আর কি। ব্রোমিন হলো বিআর, এই বিআর ব্রোমিনের চিহ্ন বিআর, আর এখান থেকে কিন্তু একটি ইলেকট্রন নিলে বিআর মাইনাস মানে ব্রোমাইড হয়ে যাচ্ছে, নাম বদলালো। তারপরে এই ছকে তোমাদের কিন্তু ব্রোমিন পর্যন্ত রয়েছে, কিন্তু এইগুলো কিন্তু তোমাদের খুব দরকারি, যেগুলো হলো সোডিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরিন। সোডিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরিন কিন্তু তোমাদের দেওয়া হয়নি। জানি না তোমরা এখান থেকে বুঝতে পারছো কি না, না বুঝতে পারলে আমি যে বলছি এই বলার থেকে তোমরা কিন্তু নিজে লিখে নিতে পারো। আমি তোমাদের বলেই দিয়েছি সোডিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরিন, তোমরা শুনতে পাচ্ছ আশা করি, তাই তোমরা লিখে নাও নিচে সোডিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরিন। আর সোডিয়ামের চিহ্ন তোমাদের আগেই বলে দিয়েছি Na, ক্যালসিয়ামের চিহ্ন Ca, আর ক্লোরিনের চিহ্ন Cl। ঠিক আছে, প্রথমে সোডিয়াম আমরা আসি। সোডিয়াম Na, একটি ইলেকট্রন ছাড়লে মানে আগেরটা কিন্তু প্লাস, তাহলে কি হবে Na+, শুধু প্লাস Na+, কারণ একটা ইলেকট্রন ছেড়ে যেত, 1 তো আর লিখতে হয় না, ওই জন্য হয়ে গেল। তারপরে ক্যালসিয়াম Ca দুটো ইলেকট্রন ছাড়লে কি হবে Ca2+, লেখাটা অনেক আচ্ছা বুঝতে পারছো না, তোমরা কিন্তু লিখে নাও। ঠিক আছে, আর মাইনাস যেগুলো হবে তোমাদের কিন্তু একটা পয়েন্ট বলে দিই, মাইনাস যতগুলো মাইনাস সব মাইনাসে কিন্তু নাম বদলাবে, প্লাসের কিন্তু নাম বদলাচ্ছে না। দেখো তোমাদের প্রথমে বলতে পারো যে পটাশিয়াম, ফার্স্টে যে পটাশিয়াম যে এখানে লেখা হয়েছে প্লাস, নাম কিন্তু একই পটাশিয়াম। তোমাদের এগুলো ব্যাকেট ধরে লিখতে পারো, নাম কিন্তু একই দাঁড়াবে। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, লেড। কিন্তু এই যে মাইনাস যেগুলো আছে ফ্লুরিন, অক্সিজেন, সালফাইড, ব্রোমিন, এগুলো কিন্তু নাম পাল্টাচ্ছে, ইড যোগ হচ্ছে লাস্টে, নাম পাল্টাচ্ছে, ফ্লুওরাইড, অক্সাইড, সালফাইড, ব্রোমাইড। আরেকটা আমরা লিখেছি সেটা হলো ক্লোরিন থেকে ক্লোরাইড, যেটা Cl চিহ্ন, ক্লোরিন Cl, একটি ইলেকট্রন ছাড়লে, নিলে কি হচ্ছে তোমরা জানোই, আমাদের বলেই দিয়েছে সূত্র কি, যে ইলেকট্রন বেড়ে গেছে, ফলে ঋণাত্মক চিহ্ন আসলো Cl-, তাই নাম বদলালো, ক্লোরাইড হলো। চলো আমরা পরের পেজে চলে যাই, পেজ নাম্বার 89-এ চলে এসেছি আমরা। কঠিন অবস্থায়, প্রথম থেকে তোমরা কিন্তু ব্যাকেট শুরু করো, এটা প্রশ্ন আছে, বড় প্রশ্ন আর কি, বড় না ছোটই, বইয়ে 2 লাইন। কঠিন অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নীয় যৌগদের উপাদান হলো ক্যাটায়ন আর অ্যানায়নগুলো। কোনো আয়নীয় যৌগই অণুর অস্তিত্ব নেই বলেই NaCl এর অণু কথাটা একেবারেই ঠিক নয়। তাহলে কেন ওটা ঠিক নয়? কঠিন অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নীয় যৌগদের উপাদান হলো ক্যাটায়ন আর অ্যানায়নগুলো। কোনো আয়নীয় যৌগই অণুর অস্তিত্ব নেই বলেই NaCl এর অণুর কথাটা একেবারেই ঠিক নয়। তাহলে বুঝতে পারলাম
আমরা জানি একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন হয়। এটা তোমরা প্রশ্নটা আসবে না, তারপরে থেকে ব্যাকেট শুরু করো কখনো কখনো লেগে। কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তখন সাধারণভাবে তাদের মূলক বলা হয়। তাহলে মূলক কাকে বলে? আবার একটা প্রশ্ন চলে এসেছে, মূলক কাকে বলে? কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণুগুলো জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তখন সাধারণভাবে তাদের মূলক বলা হয়। আবার একটা প্রশ্ন কিন্তু চলে এসছে, মানে বললাম তোমাদের যে এই যে চ্যাপ্টারটা ফিজিক্যাল সায়েন্সে কিন্তু খুবই একটা ভাইটাল চ্যাপ্টার। তা এগুলো থেকে কিন্তু তোমাদের খুব প্রশ্ন আসবে পরীক্ষায়। যে ফার্স্ট হাফ তোমাদের যে পরীক্ষা হয় ফার্স্ট টার্ম, সেটাই কিন্তু 15 নাম্বারের মধ্যে কিন্তু এখান থেকেই তোমাদের দেবে কিন্তু 7-8 নাম্বার। তারপর তো অন্যান্য চ্যাপ্টার রয়েছে, এটা কিন্তু তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। ওইটা পড়ে নিলে কিন্তু তোমাদের অর্ধেক নাম্বার এখানে চলে আসবে। তারপর কিন্তু প্লাস মানুষের খাদ্য রয়েছে, এটা কিন্তু মানুষের খাদ্য তোমাদের চ্যাপ্টার 5 ক্লাস 6-এর, এটা চ্যাপ্টার 3 ক্লাস 7-এর চ্যাপ্টার 5-এ তো মানুষের খাদ্য রয়েছে। আর মানুষের খাদ্য কিন্তু এটা কিন্তু লাইফ সায়েন্সের একটা কিন্তু ডিফিকাল্ট চ্যাপ্টার, ভাইটাল চ্যাপ্টার। আর ওটাও কিন্তু আমাদের আই বাটনে পেয়ে যাবে, ওটা কিন্তু আমাদের অলরেডি ভিডিও করাই আছে, ওটার আই বাটন তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কও পেয়ে যাবে। আমাদের কিন্তু এই চ্যাপ্টারে প্লে লিস্ট রয়েছে মোট 13টা ভিডিও, ওখানে দেখে তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা করে নাও, তারপরে কিন্তু ওটা করে নিতে পারবে, ঠিক আছে? তারপরেই ব্যাখ্যা শুরু করো। জোটবদ্ধ অবস্থাতেই ওই মূলকগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ব্র্যাকেট শেষ করো। তারপরে আবার ব্র্যাকেট করো। মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা বলে ধরা যেতে পারে। তাহলে মূলকের যোজ্যতা বলে ধরা যেতে পারে কাকে? মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা বলে ধরা যেতে পারে। তারপরে আমরা ছকটা দেখে নেব। ছকে যেটা রয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে নিজের সামনেটি পূরণ করতে হবে। এখানে কিন্তু নামগুলো জাস্ট চেঞ্জ হয়েছে। নাইট্রেট তোমরা বুঝতেই পারছো কার থেকে এসছে, নাইট্রোজেন থেকে এসছে। সালফাইড থেকে এসছে। কার্বন থেকে এসছে। অ্যামোনিয়া থেকে এসছে। বাইকার্বনেট, এটার নতুন নাম বাইকার্বনেট, মানে বাইকার্বনেট কার্বন থেকে ওখান থেকে এসছে হয়। ফসফেট আর হাইড্রোক্সাইড হাইড্রোজেন থেকে এসছে। তাই সংকেত দেখে নেওয়া। আর যেটা প্যাকেট করে দিয়েছি, প্রথমে তোমরা কিন্তু মূলকের নাম করো, সংকেত করো আর যোজ্যতা করো। তার আধান বা চার্জ এটা লাগবে না, ঠিক আছে? নাইট্রেটের সংকেত NO3-, মানে তোমাদের কিন্তু একবারে বললে চলবে না NO3-, তাহলে কিন্তু হবে না। হবে কিরকম? NO3-। তার যোজ্যতা 1। কেন যোজ্যতা 1? এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। কারণ ওপরে যে মাইনাসে কিন্তু 1 আছে, এখানে 3, মানে তোমাদের কোনটা হবে? 3-এরটা কিন্তু না, মাইনাস মানে NO3-। 2 1 তোমরা কিছু নেই, কিন্তু মাইনাস মানে একটা। তোমাদের বলেছিলাম 1 আর লিখতে হয় না, শুধু মাইনাস হয়, তাই 1-এর এইটাই বসবে। ওপরে যেটা লাল কালি যেটা লেখা থাকবে ওই লেখাটাই কিন্তু ওখানে গিয়ে বলবে যোজ্যতা 1। তারপর এটা তোমরা নিজেই করতে পারবে, কারণ এটা একবার তুমি যদি বুঝে যেতে পারো একটা, তাহলে কিন্তু বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাও আমি তোমাদের বলে দিচ্ছি যেটা হবে। তারপর এটা যে সালফেট যেটা রয়েছে SO4-, মানে এটা বুঝতেই পারছো যে যোজ্যতা হবে 2। আর এটা আমি লিখেছিলাম, তোমাদের এটা লেখার দরকার নেই, এটা কিন্তু দেবে না। তোমাদের একবার যোজ্যতাই চলে যেতে পারো, কারণ যোজ্যতা এটা দেবে পরীক্ষায়। তারপর একটা হলো কার্বনেট থেকে CO3-, মানে 2ই হবে। তারপরে অ্যালুমিনিয়াম NH4+, এখানে কিন্তু মাইনাস প্লাসের ব্যাপার নেই, তোমাদের কিন্তু যেটা ওপরে আছে বুঝতেই পারছো, প্লাস মানে একটা হবে, আর এখানে বসিয়ে দিয়েছ, তাই 1 বসানোই আছে আর কি। তারপরে অ্যামোনিয়াম তো হয়ে গেল। বাইকার্বনেট HCO3-, এটা কিন্তু হবে 3। এটা কেন 3 হলো? কারণ
এবার কারণ আছে, সরি আমি এটা ভুল বলে দিয়েছিলাম, তোমাদের বাইকার্বনেট যেটা রয়েছে সেটা হলো 1 হবে, কারণ বাইকার্বনেট মাইনাস, তোমাদের সরি আমি ভুল বলে দিয়েছিলাম, নিচেরটা হিসাব করে দিয়েছিলাম, তোমাদের আগেই বলে দিয়েছি, ওপরেরটা হবে মাইনাস, মানে এটা হবে 1। তারপরে ফসফেট, PO4 3 মাইনাস মানে 3 হবে। তারপরে হাইড্রোক্সাইড OH মাইনাস, এটা 1 হয়েছে। তারপরে এখান থেকে কিছু দরকার নেই, তোমাদের একদম নিজে প্রথম লাইনে শেষে চলে আসো, দুটো থেকে ব্যাকেট করে না, কিন্তু প্রশ্ন আছে, দুটো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতা কি ওই মৌলদের যোজন ক্ষমতা বলা হয়। তাহলে মৌলের যোজন ক্ষমতা কাকে বলা হয়? দুটো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাই ওই মৌলের যোজন ক্ষমতা বলা হয়। তারপর আমরা এরপরে ছকে চলে আসি, ওখানে কিছুই নেই, ছকের প্রথমটা আমাদের লাগবে না। তোমাদের বলতে পারো কেন লাগবে না প্রথমটা, কারণ প্রথমটা দরকার নেই, কারণ এই যে এগুলো কিন্তু ওখানে দিয়েই দিয়েছে, এই যে নীলকালি লেখাগুলো এখানে কিন্তু দিয়েই দিয়েছে, তাই এখান থেকে কিন্তু করে তারপরে কিন্তু আমরা আয়নের যোজ্যতা লিখে নিতে পারি। প্রথমটা আছে সালফাইডের আমরা জানি S চিহ্ন আর S2 মাইনাস, মানে আয়নের যোজ্যতা আবার কিন্তু 2 মাইনাস হবে, যেগুলো হয় এই যে ওপরেরগুলো, মানে আগের ছকের মতো কিন্তু এটা হবে। তারপরে বাইকার্বনেট, এটা আমরা আগেই করেছি, বাইকার্বনেটটা তাও এবার দিয়েছে, ঠিক আছে দিয়েছে করবো আমরা। HCO3 মাইনাস, এটা 1 হয়েছে। তোমরা এটা বুঝে গেছো আশা করি, আর বুঝে গেলে তোমরা নিজেরাই করতে পারবে, তাও আমি করিয়ে দিচ্ছি, না বুঝতে পারলে এটা করে নেবে। আর বুঝে গেলে কিন্তু তোমরা ভিডিও পজ করে নিজেরাই কিন্তু খাতায় লিখবে, আগে দেখে নাও, দেখে লেখার বইতে লেখার থেকে দেখে লেখার দরকার নেই, তো বুঝে নাও, বুঝে নিয়ে তাহলে তোমরা নিজেরাই করতে পারবে, দেখে লেখার কি আছে, নিজেরাই করে নাও বইতে, আমি মনে করি তাহলে তোমরা ভালো শিখতে পারবে, আরো ভালো বুঝতে পারবে। তারপরে হলো সায়ানাইড হলো CN-1 আয়নের যোজ্যতা। তারপরে হাইড্রোক্সাইড OH মাইনাস, এরও 1। ফ্লুওরাইডের যোজ্যতা হলো 1। ব্রোমাইডের হলো 1, কারণ এগুলো সবই দেখছে ব্রোমাইড মাইনাস 1 নিতে হবে। নাইট্রাইট N2 মাইনাস, এটাও কিন্তু 1, কারণ N2 পরে মাইনাস, ওপরে মাইনাস, আর ওপরেটাই শুধু ধরা হচ্ছে ওই জন্য মাইনাস। তারপরে সালফাইড SO3 2 মাইনাস 2, আমি ভুল করে মাইনাস লিখেছিলাম, মাইনাস তোমরা লিখবে না, তোমরা শুধু 2 লিখবে। ডাইক্রোমেট CR2O7 2 মাইনাস 2 হয়েছে শুধু। তারপরে অ্যালুমিনেট ALO2 মাইনাস, শুধু মাইনাস হয়েছে। তারপরে ZnO2 মাইনাস 2 লিখেছি, এটা কিন্তু 2, তোমরা 1 পাবে না, এটা 2, ঠিক আছে। আর বাইসালফাইড SO4 মাইনাস 1 হয়েছে শুধু। তারপরে আমরা এটা লিখে নিই, যেটাতে কিন্তু তোমাদের লেখা নেই, এটা লিখে নাও, নাইট্রাইট, এটা কিন্তু খুব দরকার, N3 মাইনাস, এটা কিন্তু 3 হবে শুধু, এটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, N3, এটা কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা লিখে নাও N3 মাইনাস আর হবে 3, ঠিক আছে। আমরা চলে যাবো পরের পেজে, অর্থাৎ পেজ নাম্বার 90তে আমরা চলে এসেছি। ষষ্ঠ শ্রেণীতে হাইড্রোজেনের যোজ্যতাকে 1 ধরে হাইড্রোজেনের যুক্ত বিভিন্ন যৌগগুলোকে তোমরা জেনেছো যে অক্সিজেন যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, ঠিক আছে। এবার এইগুলো দিয়ে একটা ছক হবে, নিচের সারণীতে বিভিন্ন মৌলদের সঙ্গে যুক্ত ক্লোরিন অক্সাইডের সংখ্যাই হলো ওই মৌলের যোজ্যতা। এবার এটা কিন্তু একটা ছক হবে, ছকটা কিন্তু এগুলো যেগুলো দরকার এগুলো আমরা ঠিক চিহ্ন মেরে দেবো, সব করাই দরকার ঠিক চিহ্ন মেরে নাও। যৌগের নামে ঠিক চিহ্ন মারো, সংকেতে মারো, যৌগের ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত ধাতু, ওটা ঠিক চিহ্ন দাও। যৌগের ধাতুর পরমাণুর কিছু ক্লোরিন পরমাণুর সংখ্যা, ওটাতেও ঠিক চিহ্ন দাও। ধাতুর যোজ্যতা, ওটাতেও ঠিক চিহ্ন দাও। প্রথমে হলো সোডিয়াম ক্লোরাইডের সংখ্যা NaCl, এর কিন্তু যৌগ মানে পরমাণু যেটা যৌগ মানে এই প্রথমের গুলো NaCl মানে ক্লোরাইড না, সোডিয়াম কিন্তু এখানে শুধু Na, যৌগে ক্লোরাইন পরমাণুর সঙ্গে যুক্ত ধাতু, মানে তোমরা বুঝতেই পারছো এটা কোনটা হবে, এটা কিন্তু শুধু NaCl না, মানে Clটা দেখতে পাচ্ছ দুটোই কিন্তু, আর Cl হলো ক্লোরাইড, আর সোডিয়ামটাকে শুধু নেওয়া হয়েছে, মানে প্রথমে গুলো নেওয়া হয়েছে, তারপর এটা দেখো পটাশিয়ামকে নেওয়া হয়েছে, তারপর এটা ক্যালসিয়ামকে নেওয়া হয়েছে, ক্লোরাইড কিন্তু নেওয়া হয়নি,
এটা কিন্তু তোমরা তাই লিখবে, লেখাই আছে যদিও। আর এটা কিন্তু যৌগে ধাতুর পরমাণুর পিছু ক্লোরিন পরমাণুর সংখ্যা হলো 1 মানে 1। কেন 1 হয়েছে আমি শুধু বলে দিই, কারণ এখানে কিন্তু দেখো এই তোমাদের এটা দেখলে বুঝতে পারো, তোমরা এটা দেখলে বুঝতে পারো ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড দেখলে CaCl2 মানে Cl এর পরে 2 আছে, সে তো এখানে 2 বলেছে, এখানে কিন্তু NaCl Cl এর পরে কিন্তু 1 রয়েছে, কারণ 2 নেই মানে কিছু নেই মানে 1 ধরে নিতে হবে, তাই এখানে 1 আর ধাতুর যোজ্যতাও 1ই হবে। তারপরে পটাশিয়াম ক্লোরাইড KCl, তোমরা বুঝতে পারছো না কে হবে, তারপরে ধাতু 1 হবে, তারপরে এটাও 1ই হবে, কারণ এটাও যায় এটাও যায় একই। তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 যেটা বলেছিলাম Ca ক্যালসিয়াম আর ক্লোরাইড যেহেতু Cl2 ওই জন্য 2 বসে যায়, ধাতু যোজ্যতা একই হবে, এটাও যায় এটাও তো একই হবে, এটা 2 হলে এটাও 2 হবে, এটা 1 হলে ওটাও 1 হবে, ঠিক আছে। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 Mg প্রথমেরটা বসালাম Mg, তারপরে যেটা Cl2 রয়েছে 2 আর তারপরে এটাও 2, তারপরে যে চমক এসছে যেটা হলো ফেরাস কিন্তু একটা নতুন নাম লাগছে না আমাদের, ফেরাসটাও আছে। এই যে দুটো নামই এখন আমাদের রয়েছে ফেরাস আর ফেরিক, আর একটা রয়েছে কিউপ্রাস আর কিউপ্রিক। ফেরাস আর ফেরিকটা তোমাদের এসছে কোথা থেকে আমি তোমাদের বলে দিই, যেটা আমাদের ক্লাস 8-এ ভালো করে পড়তে পারবো, এখন আমাদের ওটা অতটা নেই। যেটা হলো ফেরাস হচ্ছে ফেরাম থেকে, আর ফেরাম হলো লোহা, আর ফেরামের যে কম হচ্ছে তার বেশি হচ্ছে তার একটা ইয়ে আছে, সেটার থেকে আমরা যদি একটুখানি শর্টে বলে দিই, কারণ এটা তোমরা ক্লাস 8-এ ভালো করে একটু জানতে পারবে। সেটা হলো কম যোজ্যতা মানে ফেরাসের কম যোজ্যতা হলো 2+ দিয়ে, আর ফেরিকের হলো বেশি যোজ্যতা মানে ফেরিক 4+। আর এইটা দিয়ে আর এটা শেষে এই জন্য আস আর ই যোগ দিয়ে বলা হয়, যেটা কম হয় সেটার শেষে আস, আর যেটা বেশি হয় সেটার শেষে ই দেওয়া হয়। আর এছাড়াও তাই কিউপ্রাস কিউপ্রিক এটা এসছে কপার থেকে মানে তামা, সবাই জানি কপার মানে তামা, আর এটা থেকে কিন্তু এসছে কিউপ্রাস আর কিউপ্রিক। কিউপ্রাসের শেষে আস আর কিউপ্রিকের শেষে ইক যোগ হয়েছে, মানে তোমরা বুঝতে পারছো কিউপ্রাসটা কম আর কিউপ্রিকটা বেশি আয়ন যোগ হয়েছে, ঠিক আছে। এটা এখন আমাদের লাভ নেই যে জেনে, এটা ক্লাস 8-এ আমাদের জানতে সুবিধা হবে। এটা খালি এখন ফেরাস ক্লোরাইড, ফেরাসের Fe মানে Fe একই ইয়ে রয়েছে Fe, আর Fe যেহেতু আর ক্লোরাইড Cl2, আর এটা সব করার শেষে কিন্তু ক্লোরাইড রয়েছে, তাই ক্লোরাইডগুলোই ওখানে হয়ে যাবে, এটা কিন্তু জানার ব্যাপার নেই। আর এগুলো কিন্তু তোমার টিকচিহ্ন মেনে নাও যেহেতু নতুন নাম, আর বইও কিন্তু দেখো লাল কালি দেওয়া আছে। ফেরাস ক্লোরাইড এখানে কিন্তু 2 আর এটাও 2ই হবে, বোঝাই যাচ্ছে। তারপরে দেখো ফেরিক ক্লোরাইড, এটা কিন্তু FeCl3 মানে 3টে ক্লোরাইড যোগ হয়েছে, তাই Fe আর এখানেও 3, আর তারপরে ধাতুর যোজ্যতাতেও 3ই বসেছে। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 এটা কিন্তু 3 বসেছে, তারপর এটা 3 একই হবে, তোমাদের বলে দিলাম না যেটা, তোমরা কিন্তু এটা দেখে দিয়েই করতে পারো, তাও আমি একটু করে দিই, যেটা যদি না বুঝতে পারো দেখে নেবে। জিঙ্ক ক্লোরাইড ইজ Zn2, তারপর এটাও 2ই হবে। কিউপ্রাস যেটা তোমাদের বললাম কিউপ্রাস কপার, আর কিউপ্রাস CuCl একটাই রয়েছে, তাই Cu বসলো না, তারপরে 1, তারপরে এটা একই হবে। কিউপ্রিক তোমার যেটা বলেছিলাম যেটা হলো এই আস আর ইক, আসের ক্ষেত্রে দেখো 2টো, ইকের ক্ষেত্রে বেশি, তারপরেও দেখো আসের ক্ষেত্রে 1টা, ইকের ক্ষেত্রে 2টো, মানে কিউপ্রিক আর ফেরিকের ক্ষেত্রে একই রয়েছে। সেটা হলো এখানে 1 বসেছে, তারপরে এটা 1 বসেছে। কিউপ্রিক CuCl2, যেহেতু Cl2 আর Cu তারপর 2, তারপর এটাও 2ই হবে। সিলভার ক্লোরাইড AgCl তারপর এটা 1, তারপর এটা 1ই হবে। লেড সীসা প্লাম্বাম যেটাকে আমরা বলেছি PbCl2, তারপর এটা Pb, তারপর এটা 2 বসিয়েছি, তারপর এটা কিন্তু 2ই বসিয়েছি। আর এটা কিন্তু আমরা বললাম না বড় নাম, কারণ এটা থার্ডেরটা হবে যৌগে ধাতুর পরমাণুর পিছু ক্লোরিনের পরমাণুর সংখ্যা হলো 1 আর ধাতুর যোজ্যতাও 1, মানে এইটার সংখ্যা যা হবে ধাতুর যোজ্যতাও তাই হবে, একই মানে সমান হবে, এটাও যা হবে ধাতুর যোজ্যতাও তাই হবে। তারপরে লাইন আমরা চলে আসে আমাদের শেষের দিকে চলে এসেছি একদম ভিডিওর শেষে। ভিডিওটা আজকে একটু বড়ই হয়েছে, তোমরা কিন্তু ওটা দেখো, নাহলে বুঝতে পারবে না, ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিডিও তো বড় হবেই,
কারণ লাইনের প্রতিটা লাইনে প্রশ্ন, তা ভিডিও তো বড় হবেই না। তা ভালো করে দেখো আর বোঝো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাও, আমরা কমেন্টেই তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। এটা দিয়েছে আয়রন কপার প্রভৃতি মৌলের একাধিক যোজ্যতা রয়েছে। এই সব মৌল যোজ্যতার পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন মৌলের যৌগ তৈরি করতে পারে। এইরকম যোজ্যতাকে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে। তাহলে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, এটা কিন্তু প্রশ্নটা পেয়ে গেলাম, এগুলো তোমরা প্যাকেট করে নাও। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো যেসব থেকে, মানে অনলাইনে পরের লাইনটি সারণী থেকে এটা বাদ দিয়ে তারপর যেসব থেকে করো, এটাও কিন্তু একটা রয়েছে। আঁশ আর ইকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এখানে বলবে। যেসব যৌগের মৌলের যোজ্যতা কম সেই যৌগে তাদের নামে শেষে আঁশ, যেটা তোমাদের বলেছিলাম, যুক্ত হয়েছে। আর যে যৌগের ওই মৌলেরই যোজ্যতা অপেক্ষাকৃত বেশি তাদের নামে শেষে ইক। আমি আঁশ আর ইকের ক্ষেত্রে তোমাদের আগেই বলে দিয়েছিলাম। যেমন ধরো ফেরাস ও ফেরিক যৌগে আয়নের যোজ্যতা যথাক্রমে 2 আর 3, যেমন এটা বলে দিলাম, আমি তোমাদের বলে দিলাম না, ফেরাস হলো Fe2 প্লাস আর ফেরিক হলো Fe3 প্লাস, মানে এটা বলে দিলাম। তো বন্ধুরা এর পরের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব সংকেত লেখার কৌশল নিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা আজকে কিন্তু আমরা এখান থেকে শুরু করেছিলাম, তারপরে কিন্তু এখানে কিন্তু অনেকটাই দেখে কিন্তু এখান থেকে এগুলো করেছি। তারপরে কিন্তু এখানেও কিন্তু অনেক ভাইটাল টপিক নিয়ে আলোচনা করেছি, এখানেও অনেক আলোচনা করেছি। এটা তোমরা ভালো করে দেখো এবং এনজয় করো। ভিডিও আর বেশি বড় করব না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের একদিনে দেখার দরকার নেই, কিছুটা দেখো বোঝো, তারপরে তোমরা লেখো। আর তোমাদের অসুবিধা নেই, ভিডিওটা ইউটিউবে ভিডিও দেখে পজ করে রাখলে পরের দিন সেখান থেকেই তোমরা দেখতে পাবে। তোমাদের ইউটিউবে এটা সুবিধাটা রয়েছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে ভিডিওতে লাইক করে দাও। লাইক করা তো কোনো ব্যাপার না, অপশানটা আসে একটু টিপে দাও না, একটু আমাদের তো সহযোগিতা করো না, তোমাদের একটু বোঝাচ্ছি, সহযোগিতা করো। আর ভালো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইবারটা করো, মানে কি করছো তোমরা, সাবস্ক্রাইবার করো। অলরেডি আমাদের এত কম সাবস্ক্রাইবার তো চলবে না, আরও সাবস্ক্রাইব করো তোমরা, আরও শেয়ার করো, পরিবার আত্মীয়স্বজনের কাছে শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, আর বেল আইকন টিকটক করো যাতে তোমাদের নতুন ভিডিও নোটিফিকেশান চলে যায়। আর আমরা কিন্তু পুরো ক্লাস 7-এর এই বইটা তো কভার করো, এই প্লাস ক্লাস 3, 5, 6-এর বইগুলো কিন্তু কভার করে দেবো। বিজ্ঞান ভূগোল তোমরা ভিডিও পেয়েই যাচ্ছ, তা চিন্তা করো না। ভিডিও সাবস্ক্রাইব করে থাকো আর অপেক্ষা করে থাকো, তোমাদের কিন্তু নতুন ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করেই যাব। তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো। আর যেখানে বুঝতে পারোনি সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দাও, অসুবিধা নেই। তো বন্ধুরা এখনের জন্য টাটা।